কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, আপনি আসছেন খুব খুশি হয়েছি। আমি আসতাম না, শুধু আসলাম যে একজন সুন্দর মেয়েকে বউ সাজলে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বিউটিফুল ফ্লাওয়ার্স ফর দ্য বিউটিফুল গার্ল। আরে আমার কি হইল রে, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কই যাব, কি করব? আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? কি হয়েছে বাবা? আর কইস না, একটু আগে ওই ছেলে ফোন করছে, তোর সাথে যার বিয়ে হওয়ার কথা, সে নাকি আসবে না। পাত্র আসবে না কেন? এখনো বুঝতেছিস না কেন আসবে না? সে তো তোকে বিয়ে করবে না, তোর তো কপাল পুড়ছে রে মা। হাই হাই আঙ্কেল, কি বলেন? এমন সুন্দর একজন মেয়েকে বিয়ে করবে না? ওই হালার প্রতি কি মানুষ নাকি পায়জামা? আমি এগুলা কিছুই জানি না রে বাবা। আমি এত বুঝতেছি না আমার এখন কি হবে। এই আসর থেকে যদি আমার মেয়ের বিয়ে ভাঙা যায়। বাসার ভাই, তাইলে আপনার মাইয়ার জীবনে কোনোদিন বিয়ে হবে না, মান সম্মান আপনার থাকবে না, এই এলাকায় আপনি মুখ দেখাইতে পারবেন না, মান ইজ্জত সব চলে যাবে। সবাই ভাববে আপনার কোনো সমস্যা আছে, নতুবা আপনার মেয়ের কোনো সমস্যা আছে, এই জন্যই বিয়ে ভেঙে গেছে। এই মিয়া, কাটা খায় নুনের সেটা দিচ্ছেন? একটা মানুষ বিপদে পড়ছে, এই সমস্যার সমাধান কি সেটা বলেন। সমাধান একটাই, এই বিয়ের আসরে যদি এই মেয়েকে কেউ বিয়ে করে তাহলে সমস্যার সমাধান হবে। বাসার ভাই তাহলে এই অসম্মান থেকে মুক্তি পাবে। এটা অবশ্য মুরব্বী কিন্তু ঠিক বলছে। এইসব আপনি কি বলেন লাল ভাই? এই বিয়ার আসরে এমন কে আছে যে আমার মেয়ের বিয়ে করবে, আমার মান সম্মান রক্ষা করবে? এইরকম ছেলে কি এই যুগে আছে? নাই নাই রে ভাই, নাই। অবশ্যই আছে আঙ্কেল, আমি করব আপনার মেয়েকে বিয়ে। তুমি আমার মেয়ের বিয়ে করবা? হ্যাঁ আঙ্কেল, আমার সামনে একজন সুন্দর মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। আমার সামনে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। আমার বাবা আমাকে একটা কথা বলছে, যখন মানুষের বিপদ আপদ দেখবি ঝাঁপায় পড়বি। সেই দিন আপনার বিপদে আমি ঝাঁপায় পড়ছিলাম, আজকেও আমি আপনার বিপদে ঝাঁপায় পড়তে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাজি না মানে? তোমার মতন হ্যামসাম পোলা হইলে আমার মাইয়া 3টারে তোমার লগে বিয়ে দিতাম। বাসার ভাই, তাড়াতাড়ি এই পোলার লগে আপনার মেয়ের বিয়ে দেন, নাইলে মান সম্মান কিছু থাকবে না। বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলা। আসো আসো, আমার মেয়ের পাশে বসো বসো, এখনই বিয়ে দিয়ে দিচ্ছি। কাজী সাহেব, কাজী সাহেব তাড়াতাড়ি আসেন। হ্যালো হ্যালো ভাই, ভাই ওই মায়ের লগে কি বিয়া হইছে আপনার? এই পাত্রটা কি ছাইড়া দিমু? আরে এখনো ছাড়িস না, বাইন্দা রাখ। ওকে ভাই, তাইলে হালারে মারির উপরেই রাখি। কাকে বাইন্দা রাখছো বাবা? ওই যে আমাদের মহল্লায় চোর ধরছে, তো চোর তো খুব খারাপ মানুষ না, আমি বলছি বাইন্দা রাখ। ঠিক আছে, কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন। আমার একটা সমস্যা আছে, বসতে দিলে শুইতে মন চায়। তো বিছানা সাজানো, বালিশ আছে, শোন, সমস্যা নেই। শুইতে পারবো না, শুধু বসি। আচ্ছা, কিন্তু খবরদার আমার গায়ে হাত দেওয়া যাবে না। কেন গায়ে হাত দেওয়া যাবে না কেন? এমনও তো হতে পারে তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে 2 দিন পর আবার ফিরে আসলো, তোমার বাবা তোমাকে তার হাতে তুলে দিল। টাচ করে শুধু শুধু ইমোশনে জড়ায় লাভ আছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই হারামজাদা আমার সাথে বিয়ে ঠিক করে বিয়ের দিন আমাকে অপমান করছে, বিয়েতে আসে নাই। আমার বাবার এতগুলো মানুষের সামনে মান সম্মান গেল। ওই ছেলে এসে যদি আমার পায়েও ধরে, আমি তো ওর কাছে যাব না। কিন্তু সে যদি এসে বলে যে সে একটা বিপদে পড়ছিল, কেউ তাকে আটকায় রাখছিল, তখন তো তোমার বাবার সাথে তার মিলমিশ হয়ে যাবে, তখন তো তোমার বাবা তোমাকে আবার তার হাতে তুলে দিবে। শুনো, বিয়ে কোনো ছেলে খেলা না। যেহেতু তোমাকে আমি বিয়ে করছি, একমাত্র মরণ ছাড়া তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আলাদা করতে না পারলে কি হবে? তুমি কি আর আমাকে ভালোবাসবে? কি বলো? আমি কেন তোমাকে ভালোবাসবো না? আমাকে তুমি আগে থেকে চিন্তা না, হঠাৎ করে বিপদে পড়ে বিয়ে করছো, এখন তো আমাকে তোমার ভালোবাসার ফিলিংস নাও হইতে পারে। বিয়ে যখন করছি, ভালোবাসবো। আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি বলবো, কারণ মিথ্যা কথা বললে আমি ভীষণ কষ্ট পাবো। তোমাকে যেদিন প্রথম দেখছি, ছিনতাইকারীদের হাত থেকে আমার শাড়ি গয়না সবকিছু উদ্ধার করে নিয়ে আসলা, আমার না একটু আফসোসও হচ্ছিল যে এত সুন্দর ছেলেটার সাথে আমার কেন বিয়ে ঠিক হলো না। সত্যি? অবশ্যই সত্যি। আমিও তোমাকে যেদিন প্রথম দেখছি তখন আমি মনে মনে ভাবছি, ইস, এত সুন্দর একটা কিউট মেয়ে যদি আমার বউ হইতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত।
আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেল। কি ব্যাপার, চুপ করে বসে আছো কেন? চুপ করে বসে থাকবো না তো কি করব? যেহেতু আমিও তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, তাহলে আর দেরি করে লাভ কি? আসো আমরা দুজন একসাথে নাচি। কি? আমি আরো ভাবলাম তুমি কাছে আসতে বলবা, নাচবা কেন? খুশিতে, কারণ আমার অনেক দিনের শখ, আমার বিয়েতে আমি নাচবো গাইবো, কিন্তু হুট করে বিয়ে হতে নাচ গান কিছুই হলো না। আসো আমরা দুজন একসাথে নাচি, আসো আসো। আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, বসো বসো। না, আমি মুরব্বীদের সামনে বসি না, দাঁড়িয়ে আছি, আপনি যা বলার বলুন। আরে, তোমার মতো সোনার টুকরা ছেলেকে জামাই হিসাবে পেয়ে আমার জীবন তো ধন্য হয়ে গেছে বাবা। আচ্ছা, ভালো কথা, এই যে কালকে তাড়াহুড়া করে বিয়ে হওয়ার কারণে তোমার সম্পর্কেও কিছু জানলাম না, তোমার পরিবার সম্পর্কেও জানলাম না, তোমার নামটাই তো জানা হইল না। তা তোমার নাম কি বাবা? শান্ত। আমি তো জানি তুমি খুবই শান্ত শিষ্ট নম্র ভদ্র, নামটা বলো। আমি ছোটবেলা থেকে অনেক শান্ত, তো এই জন্য আমার নামই শান্ত। ও আচ্ছা, নামের সাথে চরিত্রের কত মিল দেখছিস মা। তা বাবা, তোমার বাবার নামটা কি? ধোকা খান। কি বলো? এটা আবার কারো নাম হয় নাকি? তোমার বাবার নাম দুকা খান কেন? কারণ আমার বাবা ছোটবেলা থেকে শুধু ধোকাই খেয়ে যাচ্ছে। ওনার অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল, তার এক বন্ধু সেই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ধোকা দিয়ে নিয়ে গেছে। এই জন্য আমাদের মহল্লাবাসী আত্মীয় স্বজন সবাই আমার বাবাকে ধোকা খান বলে ডাকে। আহারে, খুব মায়া হইতেছে ধোকা খানের জন্য, মানে তোমার আব্বার জন্য। যাই হোক আব্বাজান, আমি তো হুট করে বিয়ে করে ফেলছি, আপনাদের কাউকে কিছু দিতে পারি এটাই। তো আপনাদের কার কি দেওয়া লাগবে, বউ তোমার কিছু দেওয়া লাগবে কিনা, বা আমার কোনো শালাশালি আছে কিনা, আত্মীয় স্বজন চাচা চাচি খালা খালু কেউ আছে কিনা, তাদের কার কি দেওয়া লাগবে একটু বলেন। আরে তুমি কি বলতেছো এইসব কথা? তুমি কেন দিতে যাবা? তোমার কি কি দরকার সেইটা আমাকে বলো, আমি তোমাকে দিব। না না আব্বাজান, আগে আমি আপনাদের দিব, তারপর যদি আমার ইচ্ছা হয় তাহলে আপনাদের কাছ থেকে আমি অল্প কিছু নেব। না, আগে আমি দিব, তারপরে তোমার কথা আমরা ভেবে দেখব। বলো তোমার কি চাই জামাই? না না আব্বাজান, আমার দাদা আমাকে বলে গেছিল শ্বশুর বাড়ি থেকে কোনোদিন কোনো কিছু নিবি না, তাহলে শ্বশুর এবং বউ এগুলো নিয়ে খোঁটা দিবে। কি বলো? তুমি আমার স্বামী, তুমি কোনো কিছু নিলে আমি কোটে দিব কেন? না না, তারপরও ছোটবেলা থেকে আমি শুধু মানুষকে দিয়েই গেছি, কারো কাছ থেকে কিছু নেই তো, তাই আমার কেমন জানি লজ্জা লজ্জা করছে কিছু নিতে। লজ্জার কি আছে? আমি তো তোমাকে খুশি হয়ে দিতেছি। বলো তোমার কি লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খুশি হয়ে দিতেছেন, আমি আর না করি কি হবে? এখন তো আমি এই বাড়ির জামাই, এই বাড়ির জামাই হয়ে আমি রিক্সায় চলাফেরা করি কি হবে? এই জন্য আমাকে একটা গাড়ি দিতে হবে, আর তার সাথে আমাকে একটা বাইকও দিতে হবে, কারণ যখন অনেক জ্যাম পড়বে তখন তো গাড়িতে বসে থাকতে হবে, গাড়িতে চলবে না, আমি বাইকে করে আসবো। আর সাথে একটা আইফোন কিনে দিতে হবে, যাতে আমরা দুইজন সুন্দর সুন্দর ছবি তুলি, সেই ছবি ফেসবুকে আপলোড করতে পারি। আর সাথে 5 লাখ টাকা ক্যাশ দিতে হবে। মানে গাড়ি, বাইক, আইফোন এগুলো সব দিব, এটা বুঝলাম, কিন্তু নগদ 5 লাখ টাকা কি জন্য চাইতেছো বাবাজি? আপনারা কি শুধু আমাকেই দিবেন? আমার আব্বা আম্মা ওনাদেরকে কিছু দিবেন না? কারণ আপনারা যদি আমার আব্বা আম্মাকে কিছু দিতে যান, ওনারা তো নিবে না। আমি আমার আব্বা আম্মাকে কিছু না দিয়ে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবো না, কারণ আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি। বাহ 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 বাহ, বাবা মার প্রতি ছেলের ভালোবাসা আমি তো আগে কখনো দেখি নাই এরকম। আজকালকার ছেলে মেয়েরা তো এগুলার ধারে কাছেই নাই। তোর জীবনটা তো ধন্য হয়ে গেছে মা, তুই তো একটা সোনার টুকরা স্বামী পাইছিস। থ্যাংক ইউ বাবা। আচ্ছা বাবাজি, তুমি একটু বসো, আমি তোমার জন্য এই যে 5 লাখ টাকা চেক নিয়ে আসি। গাড়ি, বাইক আর মোবাইলটা এইটা নিয়ে আবার চিন্তা করতে হয় নাকি? সন্ধ্যার মধ্যে তোমার হাতে চলে আসবে, ডেলিভারি দিয়ে যাবে। বস, এবার তো বসে। আরে ওয়াও, এত ব্যাগ ট্যাগ গুছাইতেছো, সাজগোজ করছো, কোথায় যেতেছি আমরা? হানিমুনে যেতেছি না? কোথায়, নেপাল নাকি ব্যাংকক? আমরা হানিমুনে যাচ্ছি না। তো হানিমুনে যাচ্ছ না, ব্যাগ ট্যাগ গুছাইছো কেন? রেডি হয়েছে কেন? এত সুন্দর করে সাজগোজ করছো কেন? তোমার বাসায় যাওয়ার জন্য। বিয়ে হয়েছে 2 দিন হয়ে গেছে, কতদিন আর আমাদের বাসায় থাকবো? আজকে থেকে তোমাদের বাসায় থাকবো। অসম্ভব, আমি তোমাকে কখনো আমার বাসায় নিয়ে যাব না। আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবো না মানে? তার মানে কি তুমি ঘর জামাই থাকবা নাকি? অবশ্যই ঘর জামাই থাকবো। তুমি কি বলতেছো? তুমি আমার স্বামী হয়ে ঘর জামাই থাকবা নাকি? মানুষ কি বলবে? মানুষ যা খুশি বলুক, তাতে আমার কি বা যায় আসে? আমি আমার এই শ্বশুরের বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাব না।
কেন যাবা না সেটা তো বলবা। তোমার বাবা একজন বয়স্ক মানুষ, তাকে এই বাড়িতে তুমি একা ফেলে অন্য জায়গায় চলে যাবা? তোমার কি একটু মায়া লাগে না? তুমি যদি চলে যাও, তোমার বাবাকে বাবা বলে কে ডাকবে? তোমার বাবা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে কে নিয়ে যাবে? এই কথা কি একবার তোমার মাথায় আসছে? তা তো তোমার মাথায় আসবে না। তুমি তোমার জামাইয়ের বাড়িতে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো। ঠিক আছে, আমি আমার বাসার চাবি সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও আমার বাসায়, কিন্তু আমি তোমার সাথে যাব না। আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে, আমার শ্বশুরকে ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমি আমার শ্বশুরকে অনেক ভালোবেসে ফেলছি। কি হয়েছে বাবা, কাঁদছো কেন তুমি? কাঁদতেছি কারণ এইরকম ভালোবাসা কেউ আমাকে দেয় না। আমার জামাই বাবাজি এত ভালোবাসা আমার জন্য। বিশ্বাস করো বাবা, আমার কোনো ছেলে ছিল না বলে আমার খুব আফসোস ছিল, মনে খুব কষ্ট ছিল। আজকে আমার সব আফসোস কষ্ট দূর হয়ে গেছে, আমি তো আমার ছেলে পাইছি। আজকে থেকে তুমি আমার আপন ছেলে। আব্বা, আজকে থেকে আমি আপনার জামাই না, আমি আপনার ছেলে। অবশ্যই তুমি আমার আপন ছেলে। মারে, তোর কপালটা এত ভালো, তুই এইরকম একটা সোনার টুকরো জামাই পাইছিস। তুই কিন্তু ভুলেও ওদের বাসায় যাওয়ার কথা চিন্তাই করিস না, মনেই আনবি না। বাবাজি, আজকে থেকে তুমি আমার বাসায় থাকবা। অসম্ভব আব্বা, আমি এই বাসায় থাকবো না, কারণ আপনার মেয়ে অলরেডি আমাকে ঘর জামাই বলে খোটা দিচ্ছে। এই, আর কোনদিন যদি এই কথা বলিস, তোর একদিন কি আমার একদিন। এই, সরি বল, সরি বল। ইটস ওকে। আব্বাজান, আপনি কি এটা কোনো মানুষের মতো কাজ করলেন? আমি কি করছি বাবাজি? কি করছেন আমি বুঝতে পারতেছেন না। আপনি অফিসে বসছেন কেন? হ্যাঁ জামাই বাবাজি, আমার ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ খাতা পত্র সব তো অফিসে। আমি অফিসে না আসলে হবে? কি ব্যাপার জামাই বাবাজি, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কাঁদতেছি আব্বাজান আপনার কষ্ট দেখে। আপনার এখন যে বয়স, এই বয়সে আপনার কি করার কথা ছিল? আপনার পায়ের উপর পা তুলে আয়েশ করার কথা ছিল, আপনার নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল, বাসার সবাইকে অর্ডার করার কথা ছিল, নাতি নাতি দিয়ে খেলাধুলা করার কথা ছিল, কিন্তু আপনি কি করতেছেন? আপনি কয়েকটা টাকা পয়সার জন্য আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, মাথায় এত চাপ নিতেছেন। আপনার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না আব্বা, আমার বুকটা বাইরে যাইতেছে। জামাই বাবাজি, আমার কষ্টটা তুমি বুঝতে পারতেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কি বলবো জামাই বাবাজি, সারা জীবন তো এই ব্যবসা বাণিজ্য অফিস হিসাব নিকাশ এগুলো নিয়েই থাকছি। নিজের জন্য কেন, তোমার শাশুড়ি আম্মার জন্য কোনো সময় আমি ব্যয় করতে পারি না। লজ্জার কথা কি বলবো, এই তোমার শাশুড়ি আম্মাকে সময় দিতে পারি নাই বলে সেও আমার কোনো ছেলে সন্তান উপহার দিতে পারে নাই। তবে এখন আর এই ব্যবসা বাণিজ্য কিছুই ভালো লাগে না, হিসাব নিকাশ কিচ্ছু করতে ইচ্ছা করে না। মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়া আরাম করি। কিন্তু এইরকম অভিজ্ঞ আর বিশ্বস্ত লোক আমি কোথায় পাবো বলো? আব্বাজান, আপনি মনে হয় জানেন না, আমি আমার আব্বার ব্যবসা বাণিজ্য সব নিজেই দেখতাম। এইসব বিষয়ে আমি খুবই এক্সপার্ট। আগে আমার আব্বার ফ্যাক্টরি ছিল একটা, আমি সেটা বানাইছি 10টা। তাই নাকি? তো তোমার আব্বার ব্যবসাটা কি ধরনের ছিল? আপনি যেটা করেন সেটাই। বাহ, তুমি তো তাহলে এই ব্যবসা সম্পর্কে সবকিছুই জানো। খুব ভালো, খুব ভালো। জামাই বাবাজি, তোমার শ্বশুর হিসাবে আমি কি তোমাকে একটা জিনিস অনুরোধ করতে পারি? অসম্ভব আব্বাজান, আপনি আমাকে কোনো অনুরোধ করতে পারেন না। আপনি আমাকে শুধু অর্ডার করবেন আর আমি সেটা পালন করব। তাইলে আমার অফিসের দায়িত্বটা তুমি আজকে থেকে বুঝে নাও। হ্যাঁ, আমার অফিস আদালত হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য শ্রমিক ফ্যাক্টরি সব কিছু তুমি সামলাবা। আজ থেকে আমার চেয়ারে তুমি বসো, আমার একটু রেস্ট দাও প্লিজ। কিন্তু আব্বাজান, আর কোনো কিন্তু না, আজকে থেকে তুমি আমার চেয়ারে বসবে, আমার সমস্ত দায় দায়িত্ব তোমার। এই আসো তো, আসো দেখি আমার চেয়ারে তোমাকে কেমন লাগে দেখি। এটা কি ঠিক হবে আব্বাজান? একদম ঠিক হবে। বসো বসো কি বসো। বলেন? না বসলে হয় না? না না, বসো বসো। না বসি। না বসো। আমাকে কেমন লাগছে আব্বাজান? সোনার টুকরা জামাই আমার, একদম সোনার টুকরা লাগতেছে। তাহলে পিয়নরে বলেন একটা কফি পাঠাইতে। কিসের পিয়ন? আমি তোমার জন্য নিয়ে আসতেছি। আপা
আপনি আমাদেরকে ছাড়া এত বড় একটা কাজ কিভাবে করলেন? কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত আমাদেরকে ছাড়া নিতে পারলেন? আমি কি আপনার মেয়ের জামাই নাকি নাকি এই মেয়ের আপনি বলক আছেন? সত্যি করে কোন তথ্য? গলা নামায় কথা বলো। এইটা আমার বাসা, তোমার ইন্স্যুরেন্স কোম্পানির অফিস না। আমি কি করছি? তোমাকে ছাড়া কোন সিদ্ধান্ত নিছি? আব্বা আমি ঢাকার বাইরে ছিলাম, যে কারণে আমার শালীর বিয়েতে আমি আসতে পারি নাই। আপনারা বলছিলাম, রেকর্ড করছিলাম, একটু পিছান নাই। ওকে ফাইন, আমি কষ্ট পাইলে সেটা মাইনে নিচ্ছি। কিন্তু এখন যেটা শুনতেছি আব্বা, এটা কি করে মাইনে নেই? আপনি নাকি আপনার অফিস, আপনার ব্যবসা বাণিজ্য, কলকারখানা সবকিছু আপনার ছোট মেয়ের জামাইয়ের নামে লিখে দিচ্ছেন। লেখা দিব কেন রে বাবা? আমি তাকে আমার অফিসের দায়িত্ব দিছি, তাকে বসতে বলছি। শুনছো শুনছো তোমার বাপের কথা? আব্বা আমি আপনার বড় জামাই, হ্যাঁ? আপনি দায়িত্ব দিলে অফিসের দায়িত্ব আমারও দিবেন, সব জায়গায় আপনি আমারও বড় করবেন। সেই জায়গায় আপনি ছোট মেয়ের জামাইয়ের দায়িত্ব দিচ্ছেন কেন? আমার আব্বার সাথে চিল্লায় কথা বললে তোর জিভ আমি টাইনা ছেড়ে ফেলবো। তুই কে? আমার জিব্বা পড়েছে, তার আগে তুই আমার প্রশ্নের জবাব দে। তুই আমার শ্বশুর আব্বার আব্বা বলতেছিস কেন? আব্বা আপনার তো কোনো ছেলে নাই, তাহলে আপনি কি এই বয়সে ছেলে পালক নিচ্ছেন নাকি? তোমারে আমি বোকা বলি কি সাধে? আরে আমি পোলা পালক আনবো কেন? ও তো আমার শ্বশুরের জামাই। আব্বা আপনি এসব কি বলতেছেন? এইটা মাহির জামাই হয় কেমনে? মাহির জামাইয়ের ছবি তো বিয়ের আগে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, আমরা তো দেখছি। এই ছেলের সঙ্গে তো ছবির কোনো মিল নেই। যার ছবি তোমারে পাঠাইছিলাম সে তো একটা বাটপার, শুধু বিয়ে করতে আসে নাই। পরে এই ছেলেটা আইসা মাহিরে উদ্ধার করছে, আমারে উদ্ধার করছে, মাহিরে বিয়ে করছে। এই ছেলেটা তো একটা সোনার টুকরা ছেলে। আবার সেই ছেলে বাটপার না, আমার তো মনে হইতাছে এই ছেলেটাই বাটপার। চালাকি করে আমার শালীটার বিয়ে করে ফেলেছে। ওর চেহারার দিকে তাকাই দেখেন, দেখে তো মনে হইতাছে পুরো বাটপার। আপা দেখছো, যে যেমন সে সবাইকে তেমন মনে করে। দুলাভাই নিজে বাটপার, এর জন্য আমার জামাইকে বাটপার বলতেছে। সে তো বাটপারি, বাটপারি করে মানুষের ভুলভাল বুঝাইয়া তাদের দিয়ে ইন্স্যুরেন্স করায়, সেই টাকাটা গায়ে বেলায়। তাহলে এই বাটপারের হিসাব নিকাশ ভালোভাবে বুঝে দেন। আপনার দুই মেয়ে, দুজনে তো বিয়ে হয়ে গেছে, এখন আপনার সমস্ত সম্পত্তি দুই মেয়ের নামে সমানভাবে ভাগ করে দেন। আমি আমার বইয়ের সম্পত্তির ভাগ নিয়ে চলে যাব। চুপ করো! তোমার কত বড় সাহস! তুমি আমার সম্পত্তির ভাগ চাও কিভাবে? চাইলে আমার মেয়ে চাইতে পারে, তুমি তো না। আমি আপনার মেয়ের জামাই, আমি সম্পত্তির ভাগ পাবো না? আমি 100% শিওর, এই মুহূর্তে যদি সম্পদের ভাগ বাটোয়ারা না করি, তাহলে এই বাটপার যে কোনো সময় আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করবো। আমার সম্পত্তির ভাগ এখনই চাই। আদা তোলা সম্পত্তির ভাগও তুমি পাইবা না। যাও, বের হও আমার বাড়ি থেকে। অসম্ভব! সম্পত্তির ভাগ না নিয়ে আমি এই বাড়ি থেকে যাবো না, যাবো না, যাবো না। এই চলো, কথা আছে, চলো। এই তুই তো জামাইরে ভালো করে বুঝা। এই, কেন তুমি কি নিয়ে টেনশন করতেছো? আরে তোমার বাবা এটা কোনো মানুষের মতো কাজ করছে? কেন বাবা আবার কি করলো? আরে বাংলাদেশে এত জনসংখ্যা, তার এতগুলো বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার কোনো দরকার ছিল? এতগুলো ছেলে মেয়ে কোথায়? আমরা তো দুই বোন। দুইটা বোন কেন হবা তোমরা? তোমরা একটা বোন হইতে পারতো না? সে একটা বাচ্চা জন্ম দিতে পারতো না? আমরা দুই বোন, তাতে তোমার সমস্যা হচ্ছে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি বুঝবা কিভাবে? তোমার কি বোঝার মতো বুদ্ধি আছে? তোমার দুলাভাই এখন সম্পত্তির ভাগ চাইতেছে। এখন যদি তোমার বাবা তোমার দুলাভাইকে সম্পত্তির ভাগ দিয়া দেয়, সেটা কি দেখতে তোমার ভালো লাগবে? হ্যাঁ, আমরা দুই বোন, সম্পত্তি তো দুই ভাগ হবেই। আরে বোকা মেয়ে, আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমাদের সামনে বাচ্চা কাচ্চা হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদেরকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আর এগুলা করতে অনেক টাকা পয়সা লাগে। আমার শ্বশুরের যে সম্পত্তি আছে, আমি তো ভাবছি যে আমরা সারা জীবন পায়ের উপর পা তুলে আরামায়েশে আমরা কাটাইতে পারবো। এখন যদি সম্পত্তি ভাগ হয়ে যায়, আরামায়েশ তো দূরের কথা, একদম সংসার চালানো অসম্ভব হয়ে যাবে। এই যে মেকআপ টেকআপ মাখো না, আর নতুন নতুন জামা পরো, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আসলেই তো, এইভাবে তো ভেবে দেখি নাই। কিন্তু দুলাভাই তো সম্পত্তির ভাগ না নিয়ে এখান থেকে যাবে না, সে অনেক লোভী মানুষ। সে যে সম্পত্তির ভাগের জন্য এই বাসায় আসছে, সেটা তো আমি ভালো করেই বুঝছি, কিন্তু এটা হইতে দেওয়া যাবে না। তাকে এই বাসা থেকে যেভাবেই হোক তাড়াইতে হবে। কি বলো? আমাদের দুলাভাই, সে বড় বোনের জামাই, তাকে বাসা থেকে কিভাবে তাড়াবো? তোমার একা তাড়াইতে হবে না, আমরা দুইজনে মিলে তাড়াবো। কিন্তু এই ব্যাপারে তোমার আমাকে হেল্প করতে হবে, এবং আমি আর তুমি মিলে যে দুলাভাইকে এই বাসা থেকে তাড়াবো, এটা যাতে তোমার আব্বা কোনোভাবে জানতে না পারে। কি বলো জান? বাবাকে আমি জানাবো না, বাবা কখনো জানতে পারবে না। আর আমি তোমাকে হেল্পও করবো। এখন কিভাবে দুলাভাইকে বের করবো বলো তো? শোনো, আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার দুলাভাই ভূত খুব ভয় পায়। আজকে রাতে তারা যে রুমে ঘুমাবে, সেই রুমে তুমি আর আমি গিয়ে ভূত সাইজে তাদেরকে ভয় দেখাবো। দেখবা ভূতের ভয়ে কালকে সকালবেলায় তারা ভাগছে। আচ্ছা, আমরা ভূত সাজবো কিভাবে? ভূতের ড্রেসের ব্যবস্থা আমি করব। ভূতের অ্যাক্টিংটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাকে দেখাইতেছি। ওইটা কি?
এই হবে চিৎকার করে তাদেরকে ভয় দেখাই দিবে, ভেবেছো না? ভয় পেয়ে গেছি। আর হাসতে হবে কিভাবে জানো? জোরে জোরে, অনেক জোরে। মটকাই খাবো এইভাবে। আরে পরে ভয় দেখাই, আগে কতক্ষণ থাপাইলি। লাই লাগছে তোমার কাছে। আমার না রক্ত। এ ভাই ভাই আমার ভূতাব্বা আমার একটা কথা শুনেন। আমার রক্ত খেয়ে কোনো মজা পাইবেন না। প্রত্যেকদিন আমার বউ আমার করলার রস খাওয়ায়, আমার রক্ত তিতা। একটা কাজ করে ভূতাব্বা, এই যে পেটিএম মা ওদের পাশের রুমে যান। পাশের রুমে আমার শ্বশুর আছে লম্বা চুলা, আর আমার শালি আছে এর পাশের রুমে, শালির জামাই আছে রাঙ্গামুলা, খালি মধু খায়, ওগো রক্ত মিষ্টি কান। কত বড় খারাপ, আমাকে রক্ত খাইতে। ভালো মানুষের রক্ত খাইতে কষ্ট। আমরা তোর রক্ত খাবো, কিনা রক্ত খাবো, কারণ কিনা রক্ত আমার রক্তীয়। না শোনেন ভূতাব্বা, আমার একটা কথা শোনেন, রক্ত খেলে তো আমি মইরা সত্যি যাবো। আমারে মাফ করে দেন, আমি একটু বাঁচতে চাই এই দুনিয়ায়, এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার বাঁচতে যদি চাস তাহলে এই বাড়িতে কেন আসলি? বুদ্ধা, এটা তো আমার বাপের বাড়ি, এই জন্য বেড়াইতে আসছি। তোরা কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব করতেছ। এই রুমে কেউ থাকে না, আমি আর আমার স্বামী থাকি। আমরা ঘুমাতে পারতেছি না আজকে। ভূতাম্মা মাফ করে দেন, ভুল করে ফেলাইছি, এই রুমে আর থাকবো না, এই বাড়িতে আর জীবনে আসবো না। কালকে চলে যাবো। কাল সকালবেলা গাড়িতে বুঝকা গোল, মাফ করে দেন। ঠিক আছে, এত করে যখন কান্নাকাটি করতেছস তাহলে তো করে মাফ করে দিই, কিন্তু কালকে সকালের মধ্যে যদি না যাস তাহলে কিন্তু তোকে রক্ত চিটা খাবো। গান মাটকানোর কোনো দরকার নাই, আল্লাহর কসম সকালবেলা গাড়িতে বুঝকা গোল। আচ্ছা, একটা কামড় দিয়ে দিই তো, তোর রক্ত কত করে দিতে। আরেকটু থাপ্পড় দিবেন? আমি তো শেষ হয়ে গেছি মামি, আমার তো সব শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে। কে সর্বনাশ করছে তোমার? কালকে রাত্রে নগদ 5 লাখ টাকা রাখছিলাম আলমারিতে, সকালে এটা দেখি টাকাও নাই, আলমারির দরজাও খোলা। ইয়াল্লাহ, 5 লাখ টাকা চুরি হয়ে গেছে। আব্বাজান, টাকা তো চুরি হইছে, এখানে তো একটা বড় ঘটনা ঘটে গেছে। সকালবেলা উঠে দেখি দুলা ভাই আপা এরা কেউ বাড়িতে নাই, কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। আরে দূর, ওরা বাসা থেকে গেছে তাতে আমার কি? এখন আমার দরকার টাকা, তাদেরকে দিয়ে আমি কি করবো? আব্বাজান, সকালবেলা একটা লোক কাউকে কিছু না বলে বাসা থেকে চলে গেছে, কেন? আপনি কি এখনো কিছু বুঝতেছেন না? একটু একটু মনে হয় বুঝতে পারতেছি। তার মানে কি বড় জামাই আমার আলমারির থেকে টাকা নিয়ে ভাইগা গেছে? ছি ছি আব্বাজান, কি বলেন? সে কি টাকা চুরি করে পালাতে পারে? আমার মনে হয় আব্বাজান আপনি ঠিকই বলছেন, এই জন্যই সে আমরা সবাই ঘুম থেকে ওঠার আগে বাসা থেকে টাকা পয়সা নিয়ে ভাগছে। না না, তুমি কি বলতেছো সব? আমার তো মনে হয় না সে 5 লাখ টাকা দিয়ে পালাবে, এতটা খারাপ তো সে না। টাকা চুরি করতে গেলে কি খারাপ ছেলে হয় লাগে? লোভ 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 লোভ। হ্যাঁ, দুলাভাই তো লোভী মানুষ। আর তুমি কালকে রাতে সম্পত্তির ভাগ দিতে রাজি হও নাই, এর জন্য সে 5 লাখ টাকা চুরি করে নিয়ে পালাই গেছে। হ্যাঁ, এখন আমার মনে হইতেছে, আমার তো মাথায় ছিল না রে। সে তো আমার কাছে সম্পত্তির ভাগ চাইছিল, সম্পত্তির ভাগ আমি দেই নাই বইলা সে আমার টাকা নিয়ে পলাইছে। কেউ কত বড় খারাপ লোক আব্বাজান, চিন্তা করে দেখেন, শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি করে সে পালাইছে। আপনার জায়গায় আমি থাকলে এরকম মেয়ের জামাইরে আমি বাড়িতে ঢুকতে দিতাম না। আমিও তাকে জীবনে এই বাড়িতে ঢুকতে দিব না। আমার বাড়িতে আসার চেষ্টা করলে তাকে গেটের থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। আমি যদি আপনার জায়গায় থাকতাম, শুধু গেট থেকে লাথি দিয়ে বার করে দিতাম না, এরকম মেয়ের জামাইকে পরিচয় দিতাম না। আমিও তো তাকে জামাই বলে পরিচয় দিব না। আজকে থেকে তুমি হইলে আমার একমাত্র মেয়ে জামাই।
আব্বাজান, আপনার সাথে আমার মতের মিল এত হয় কিভাবে? আমার মনে হয় কি জানেন, আল্লাহ একদম উপর থেকে আমাদের জামাই শ্বশুর জোড়াটা উপর থেকে গাইতে দিচ্ছে। তুমি তাকে আছো কেন? দেখো না আব্বাজানের মাথা গরম হয়ে গেছে, ভিতরে নিয়ে যাও, তাকে শরবত খাও ঠান্ডা। আমি দেখতেছি টাকার কোনো খোঁজ পাই কিনা। ম্যানেজার সাহেব, 5 লাখ টাকা কি আমার অ্যাকাউন্টে ঢুকছে? ও ঢুকে গেছে, এখনো টেক্সট পাই নাই তো। আরে জামাই বাবাজি যে, আসো আসো, বসো বসো। না আব্বাজান, বসবো না, আমার মনটা খুব খারাপ। কেন তোমার মন খারাপ? কি হয়েছে? আমার মেয়ে তোমাকে কিছু বলছে? আমাকে খুলে বলো। না আব্বাজান, আপনার মেয়ে আমাকে কিছুই বলেনি। 5 লাখ টাকা চুরি হওয়াতে আপনার মন খারাপ তো, আপনার মন খারাপ দেখে আমারও মন খারাপ হয়ে গেছে। আব্বাজান, আমি একটা কথা বলবো আপনাকে, আপনার কথাটা রাখতে হবে। অবশ্যই তোমার কথা রাখবো, বলো কি কথা। আব্বা, এটা 5 লাখ টাকার চেক, এই টাকাটা আপনি রাখেন আব্বা। এসব তুমি কি বলতেছো জামাই বাবাজি? তুমি আমাকে কেন 5 লাখ টাকা দিচ্ছ? 5 লাখ টাকা হারায় আপনার মন খারাপ, এটা আমার একদম সহ্য হইতেছে না। এই জন্য আমার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা দিয়ে আপনার মনটা ভালো করতে চাই আব্বাজান। নেন, আমি আপনাকে খুব ভালোবাসি আব্বাজান। আপনি মন খারাপ করে থাকলে আমার খুব খারাপ লাগে, আপনার মনটা ভালো থাকলে আমারও ভালো লাগে। নেন আব্বাজান। বাহ, কত ভালো মানুষ তুমি জামাই বাবাজি। হ্যাঁ, তুমি যে কথাটা বললা, এই কথার দামই তো 5 লাখ টাকা। এই কথা শুনেই তো আমার মনটা ভরে গেছে। ওই 5 লাখ টাকার আমার দরকার নাই। না আব্বাজান, আপনি সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে এসব কথা বলতেছেন, আপনার মন ভালো হয় নাই। আপনি টাকাটা নেন আব্বাজান। না রে বাবাজি, সত্যি সত্যি আমার মন ভালো হয়ে গেছে। আরে তুমি তো আমার ধন সম্পত্তি, টাকা পয়সা সবকিছু। আব্বাজান, আপনার এই কথাটা শুনে আমার মনটা ভরে গেছে। একটা ফাইল ছিল, ফাইলে একটু সই করে দেন। দাও 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 দাও, দাও, করে দিই। কি ব্যাপার? বাবাকে দিয়ে তুমি কি সই করাচ্ছ? ওই আমরা খান গ্রুপের কাছ থেকে একটা ফ্যাক্টরি কিনতেছি তো, সেটার জন্য আব্বার একটা সই লাগবে। বাবা, তুমি যে সই করছো ফাইলটা পড়ে দেখছো? আরে কি সব আজে বাজে কথা বলতেছিস তুই? আমার জামাই বাবাজি আমাকে একটা ফাইল দিছে সই করতে, আমি সেটা সই করব। আমি তো আমার জামাই বাবাজিকে অন্ধের মতো বিশ্বাস করি। আমি জানি তুই আমার মেয়ে হয়েও আমার ক্ষতি করতে পারিস, কিন্তু আমার এই জামাই বাবাজি কোনোদিন আমার ক্ষতি করবে না। বাবা, এত অন্ধভক্তি ভালো না। তুমি ফাইলটা ভালো মতো পড়ে তারপর সই করো। হ্যাঁ আব্বা, মাহি ঠিকই বলছে, আমাকে এত অন্ধবিশ্বাস করবেন না। আপনি ফাইলটা ভালো করে পড়েন, তারপরে সই করেন। না না জামাই বাবাজি, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। এই ফাইল পড়ে তো আমি তোমাকে অপমান করতে পারবো না। মাহি, আব্বা যেহেতু পড়তেছে না, তাহলে ফাইলটা তুমিই পড়ো, তারপর দেখো কি লেখা। না, খবরদার, তুই এই ফাইল ধরবি না, এই ফাইল পড়বিও না। এই ফাইল পড়ে কি তুই আমার জামাই বাবাজিকে অপমান করতে চাস? আমার বিশ্বাসকে অপমান করতে চাস? দাও বাবাজি দাও, আমি সাইন করে দিচ্ছি এক্ষুনি। এক্ষুনি এই কোথায়? এই আব্বা, আমি আপনার মাথা টিপে দিতেছি, আপনি একটু শান্তি মতো ঘুমান। এত কম ঘুমাইলে কি চলবে? দেখেন কি আসছে। এই চোরের ঘরের চোর, তুই কোন সাহসে আমার বাড়িতে ঢুকলি? বাইরে ভুইকে যখন পড়ছে, ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বাসা থেকে বের করে দেন। কে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে সেটা একটু পরে টের পাবে। আব্বা, বিয়ের সময় এই ছেলে আপনাকে কি বলছে? ও কোথায় থাকে আর বাপে কি করে? কেন? শান্তর বাবা বিদেশে থাকে, সে অনেক বড় ব্যবসায়ী। নো, মিথ্যা কথা বলছে, ভুয়া কথা বলছে আব্বা। ও আর ওর বাপে মিল্লা পুরীর বস্তিতে থাকে, বস্তিতে। ওর বাপের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই আব্বা, একটা সাধারণ ভ্যান ড্রাইভার। আর সে আপনার মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করছে আব্বা, ধোকা দিয়া। জামাই বাবাজি কি বলতেছে এইসব? তোমার বাবা পুরীর বস্তিতে থাকে, ভ্যান ড্রাইভার? আব্বাজান, সে আপনার কাছে আমাকে কালার বানানোর জন্য, আমাকে খারাপ বানানোর জন্য এসব কথা বানায় বানায় বলতেছে যে আমি বস্তিতে থাকি। আমাকে দেখে, আমার পোশাক আশাক দেখে আপনার কি কোনোদিন কখনো মনে হয়েছে যে আমি কখনো বস্তিতে থাকছি? না, কোনোদিনই না। আমি জানতাম তো এই কথা বলে পার পাওয়ার চেষ্টা করবি, সেই জন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে আসছি। এই বস্তিবাসী ভাইরা, একটু এদিকে আসেন তো। দাঁড়ান এখানে। আপনারা সত্যি করে বলেন। এই এই এদিক টাকা, হ্যালো, দেখেন তো, এই ছেলে আপনাদের সাথে বস্তিতে থাকে? শান্ত তো আমগো বস্তিতেই থাকে, তাই না কাকা? শান্ত তো ওখানে আমগো বস্তিতে যাই না, দেখাই জানে হারে। কি রে শান্ত,
তুই বড় লোকের মায়ের বিয়া করে দিকে আমগো ভুলে গেলি গা, ওখানে আমার চায়ের দোকানও যাস না। থ্যাংক ইউ ভেরি মাচ বস্তিবাসী। আপনারা বাইরে গিয়ে ওয়েট করেন, আমি আপনাদের চা নাস্তার ব্যবস্থা, ভাড়ার ব্যবস্থা করতেছি। যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো কাকা। আব্বা, এবার আপনি বলেন, কে মিথ্যাবাদী, কে চিট, কে ভণ্ড, কে প্রতারক? ও চিট করে আপনার মেয়ের বিয়ে করছে আব্বা। এবার পরের ঘাড় ধাক্কা দিয়ে বের করেন আব্বা। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বললা কেন? সেটা আপনার জন্য বলছি। আমার জন্য? সেই দিন বিয়ার আসরে মাহির সাথে যার বিয়ের কথা ছিল সে তো আসে নাই, সে প্রতারণা করছে আপনাদের সাথে। সেই দিন আমি মাহিকে বিয়ে করে আপনার মান সম্মান বাঁচাইছি। আমি যদি সেদিন ভরা মজলিসে বলতাম যে আমি বস্তিতে থাকি, বস্তির ছেলে, সেদিন কি আপনার মান সম্মান থাকতো? শুধুমাত্র আপনার মান সম্মান ধরে রাখার জন্য, আপনার মান সম্মান বাঁচানোর জন্য আমি সবার সামনে মিথ্যা কথা বলছি যে আমি বস্তিতে থাকি নাই, আমি ভালো জায়গায় থাকছি। আপনার মান সম্মান বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলে যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে সেই অপরাধের শাস্তি হিসেবে আপনি আমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি দিয়ে বের করে দিতে পারেন। না, তোমাকে তুমি বের করতে পারবো না। তুমি তো মিথ্যা কথা বইলা আমার মান সম্মান বাঁচাইছো বাবা। তুমি যদি সেদিন বিয়ের আসরে বলতা যে তুমি বস্তিতে থাকো, সবাই কি মনে করতো? মনে করতো আমি বস্তির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেছি। এটা তো আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেত। তুমি খুব ভালো কাজ করছো বাবা, মিথ্যা কথা বইলা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আব্বা, এই ধোঁকাবাজের কথা বিশ্বাস করবেন না আব্বা। আব্বা, আপনি জানেন সে কি করছে? সেই দিন রাতের বেলায়, গভীর রাতে ভূত সেই আমার ভয় দেখাইছে আব্বা। সেই ভয় সকালবেলা আমি বাড়ি ছেড়ে আব্বা যাইতে বাধ্য হয়েছি আব্বা। পরে অবশ্য বুঝতে পারছি মাহি আর সে এই দুইজনে মিলে ভয়টা আমার দেখাইছে। আপনি জিজ্ঞেস করেন আব্বা, জিজ্ঞেস করেন ও কেন আমার ভয় দেখায় বের করছে। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি ভূত সাইজা তাদেরকে ভয় দেখাইয়া বাড়ি থেকে বের করছো কেন? সেটাও আপনার জন্য। আমার জন্য মানে? কারণ সে আপনার কাছে সম্পত্তির ভাগ চাইছে, আর সম্পত্তির ভাগ চাওয়ার পর আমি আপনার দিকে তাকায় দেখি আপনার মন খারাপ হয়ে গেছে। আপনার মনের কষ্টে আপনি কেমন জানি হয়ে গেছেন। আপনি তো জানেন আপনার মন খারাপ হয়ে গেলে আমি আপনার দিকে তাকাতে পারি না, আমার বুকটা ফেটে যায়। এই জন্য আমি সহ্য করতে না পেরে প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ভূত সেজে ভয় দেখায় বাসা থেকে বের করে দিচ্ছি। কারণ আমি জানতাম সে যদি এই বাসায় থাকে তাহলে আরো বিভিন্ন কথা বলে আপনার মন আরো খারাপ করে দিবে। এখন বলেন, আমি তাকে ভূত সেজে ভয় দেখায় কি কোনো অন্যায় করছি? তুমি মোটেই কোনো অন্যায় করো নাই। সত্যি তো, সে তো আমার কাছে সম্পত্তির ভাগ চাইছিল, আর সেই জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছিল। তুমি খুব ভালো কাজ করছো ভূত সাইজা ভয় দেখায় তাদেরকে বাইর করে দিয়া। আরে আমারে রাখলা না কেন? আমিও ভূত সাইজা ডাবল ভয় দেখাইতাম। বাবা, এতক্ষণ আমি ভিতর থেকে সবকিছু শুনছি। দুলাভাই শুধু শুধু আমার ইনোসেন্ট জামাইটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, দোষারোপ করার চেষ্টা করছে। এখন ওনার শাস্তি কি হবে? মানে তার শাস্তি এইটাই হবে যে আমার ছোট জামাই আমার বড় জামাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। কি দাঁড়াইছো কেন? আপনি জান দুলাভাই মুরব্বী মানুষ, বেয়াদবি হয়ে যাবে না? আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন, আপনার কথা না শুনলে আবার বেয়াদবি হয়ে যায়। দুলাভাই কিছু মনে করেন না, আপনাকে বের করে দিই। আব্বা, আব্বা বউ, বউ, আব্বা বউ। আরে কি ব্যাপার, তুমি এবার কান্নাকাটি করতেছো কেন? আমি কান্না করতেছি কারণ আমার অনেক ভয় লাগতেছে। তুমি এত ভালো মানুষ কেন বলো তো? আরে বাবারে, আমি ভালো, এটা তো ভালো হয়েছে তোমার জন্য। তোমার স্বামী একজন ভালো মানুষ, তোমার তো এটা নিয়ে গর্ব করা উচিত। তুমি ভয় পাইতেছো কেন? ভয় পাওয়ার অনেক কারণ আছে। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, জানো। আমার ছোট চাচা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু সেও বেশি দিন বাঁচে নাই, মরে গেছে। শান্ত, আমি তোমাকে হারাইতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এত ভালো থাকো না, তুমি একটু খারাপ হও না প্লিজ। না মাহি, আমার যতদিন হায়াত আছে আমি ততদিন বাঁচবো। হায়াত ফুরালে আমি মরে যাব। আমি ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। খারাপ হওয়া আমার পক্ষে সম্ভব না। সব সময় ভালো থাকলে হয় না, মাঝে মধ্যে খারাপ হতে হয়। দেখো, বেশি ভালো কিন্তু ভালো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমারে বলতেছো, আমি খারাপ হওয়ার চেষ্টা করব। কথা দিতে পারতেছি না। এখন একটু হাসো। আচ্ছা, তুমি আর তোমার বাবা যে বস্তিতে থাকো, এখন কি আমারও কিছুদিন পর বস্তিতে গিয়ে থাকতে হবে? আরে কি বলো না বলো, তোমাকে নিয়ে আমি বস্তিতে রাখবো কেন? আমি আর আমার বাবা যে বস্তিতে থাকি সেটা তো বাধ্য হয়ে থাকি। কেন বাধ্য হয়ে থাকতে হয় কেন? আরে আমার দাদা দাদি থাকতো বস্তিতে। দাদা দাদি মারা যাবার পর তাদের কবর দেওয়া হয় বস্তির পাশে। এরপর আমার বাবা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, কিন্তু সে বস্তি ছেড়ে যায় না। কারণ হচ্ছে তার বাবা মার কবর রেখে সে কোথাও যাবে না। এই জন্য আমি আর আমার বাবা বস্তিতে থাকি। তার মানে আমার শ্বশুরও ভালো মানুষ।
দেখছো, মানুষ বলে না দুনিয়াতে আর কোনো ভালো মানুষ নাই। আমার তখন চিল্লায় চিল্লায় বলতে ইচ্ছা করতেছে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, আর সেটা হইতেছে আমার শ্বশুর আর আমার জামাই। থাক যান, এখন রাত্রেবেলা চিল্লাচিল্লি করতে হবে না। আই লাভ ইউ। যেইভাবে চারদিক থেকে বিপদ আসতেছে, আল্লাহই জানে কখন ধরা পড়ে যাই। ই আল্লাহ, রক্ষা করো আমার বউটারে যাতে আমি না হারাই। আমার বউটা খুব সুন্দর। ওই শালার বাটপার, আমি তো তোরই খুঁজতাছি। আমার শালির সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? বিয়ার আসর থেকে তুই বিয়া ভাঙ্গা দিছস। তুই কেন বলছিস যে আমার শালির তুই বিয়ে করবি না? কেন? ভাই সেদিন আমার গলায় ছুরি ধরা ছিল ভাই, আমি ভয় বলছি বিয়েটা করবো না ভাই। আমি যা কিছু করছি নিজের সকল মাসের লেখা করছিলাম। কি কর? তোর গলায় ছুরি ধরা ছিল? ছুরিটা ধরছে কে রে? লোকটাও তো আমি চিনি না ভাই। তবে ভাই সেই দিন আমি যখন বরযাত্রী নিয়ে কোনো বাড়িতে গেছিলাম, ঠিক তখনই মাঝ পথে একজন লোক এসে আমার উঠে নিয়ে যায় ভাই। তারা ফোন করে আমার বাবা মাকে বলে আমি যদি এই বিয়ে করি তাহলে তারা আমাকে মেরে ফেলবে ভাই। এরপরে আমি মাহির বাবাকে ফোন করে বলতে বাধ্য হয়েছি আমি মাহিকে বিয়ে করব না। ভাই আমি যা কিছু করেছি নিজের জীবন বাঁচাতে করছি ভাই। পাইছি। ওরে ভাই, এ তো দেখছি মেঘনা চাইতে ঠাডা। ভাই ডোন্ট মাইন্ড, হ্যাঁ মাইন্ড করবেন না। আপনার কলার ধইরা মানে অতি রঞ্জিত একটু রাগ হয়ে গেছিলাম, সে কারণে আমি একটু কলা দিনে ঝাঁকি মাকি মারছি। কষ্ট নেবেন না ভাইয়া। আপনাকে যে কিডন্যাপ করেছে সে কি দেখতে উঁচা লম্বা সুন্দর নায়কের মতো? আপনি ঠিক বলেছেন ভাই, ওই ছেলে কিডন্যাপার হলো, দেখতে কিন্তু সে খুবই সুন্দর, স্মার্ট আছে। ভাই ভাই, আপনি আমার সাথে একটু চলেন। আপনি সবকিছু আমার শ্বশুরে বুঝে শুনে বলবেন। ওই শালা ভাটপার আজকে হাতে নাতে ধর্ম ভাই। ভাই না 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 ভাই, আমি যদি এই কথা আপনার শ্বশুরকে বলি তাহলে সে বলেছে আমাকে কুত্তার ইনজেকশন দিবে। তারপর তো ভাই আমার জল আতঙ্ক হয়েছে। পুরুষ মানুষ এত ভয় পেলে চলবে? আমি আছি না, আমি সাপোর্ট দিব। আমি আপনার বাঁচাবো। চলেন না মিয়া। ঠিক আছে চলেন। আরে চলো না। কি এত বড় সাহস? হ্যাঁ, তোমাকে আটকে রেখে মাহিকে বিয়ে করেছে, আবার তোমাকে খুদের ভয় দেখিয়েছে। সত্যি এটা? হ্যাঁ আঙ্কেল সত্যি। আপনি একটাবার ভেবে দেখেন আঙ্কেল, যে মাহিকে আমি এত পছন্দ করেছি তাহলে আমি কেন বিয়েটা ভেঙে দিব? আমার সাথে এত বড় বাটপারি? এই জামাই, তুরো কিসের জামাই? এই শান্ত, শান্ত দিগায়। কি ব্যাপার? কি হ্যাঁ, মিলনকে দেখে মুখটা এমন হয়ে গেল কেন? তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। হ্যাঁ, তুমি বাটপারি করে আমার মেয়েকে বিয়ে করেছো, ওকে ভয় দেখিয়ে, ওকে কিডন্যাপ করে। এই মিলন, দেখো তো এই সেই ছেলে কিনা যে তোমাকে কিডন্যাপ করেছে? দেখা দেখি কিচ্ছু নেই আঙ্কেল, এই শালাই সেদিন আমাকে কিডন্যাপ করেছিল। ও একটা বাটপার, ও বাটপারি করে মাহিকে বিয়ে করেছে। আঙ্কেল ওকে আপনি শাস্তি দেন। জামাই, তুমি ওকে নিয়ে বাইরে যাও, আমি দেখতেছি। ঠিক আছে আঙ্কেল। বলো, তুমি মিলনকে আটকে রেখে আমাকে আর আমার মেয়েকে ধোকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছো কেন? আজকে আর মিথ্যা কথা বলবো না বাসার সাহেব। হ্যাঁ, আমি আপনার সাথে প্রতারণা করে আপনার মেয়ে মাহিকে বিয়ে করেছি। আর আমি বস্তিতে থাকি, আমি গরিবের ছেলে। ফকিন্দির পোলা ফকিন্দি, তুই আমাকে ধোকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করছিস? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু আমি গুলি করে তোকে মেরে ফেলবো। মাহি, তুমি কি চাও আমি বের হয়ে যাই? এখন তুমি বাসা থেকে বের হয়ে যাবা। ছি ছি ছি, তুমি এত বড় চিটার! আমি ভাবছিলাম তুমি অনেক ভালো মানুষ, তোমার মতো মানুষ এই দুনিয়ায় নাই। ভুল ভাবছি। আসলে বলে না অতি ভক্তি চোরের লক্ষণ, কথাটা ঠিকই প্রমাণিত হয়েছে। তোমার সাথে আমি সংসার করবো না, তুমি যাও এখান থেকে, বাসা থেকে বের হও। কি হলো? আমার মেয়ের কথা কানে যায় না? হ্যাঁ, বেরিয়ে যা বলছি। কার বাসা থেকে কে বের হয়ে যাবে? এটা আমার বাড়ি। কি মাথা খারাপ? এই বাড়ি তোর পানে? হ্যাঁ বাসার সাহেব, এটা আমার বাড়ি। আপনি নিজে এই বাড়ি সহ আপনার সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছেন। এই যে তার দলিল। আরে এ তো সেই দলিল যে আমার কাছ থেকে সাইন করিয়ে নিল কোম্পানির কাজের কথা বলে। এত বড় বাটপার, এত বড় বেইমানি তুই আমার সাথে করলি, এত বড় ধোঁকা দিলি আমাকে। হ্যাঁ, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আপনাকে ধোঁকা দিয়েছি। কারণ একদিন আপনি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তার সাথে প্রতারণা করেছেন, তাকে ধোঁকা দিয়েছেন। আমি তোর বাবাকে ধোঁকা দিয়েছি মানে? কে তোর বাবা? আমার বাবার নাম সিদ্দিকুর রহমান। এক সময় আপনার বিজনেস পার্টনার ছিলেন, আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতেন, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তার ব্যবসায়িক সবকিছু নিজের নামে লিখে নিয়েছেন। বিশ্বাস করেন বাসার সাহেব, আমার বাবা সেদিন ভীষণ কষ্ট পেয়েছিলেন। সে কোনোদিন ভাবতেও পারেনি তার বন্ধু তার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে। আমার বাবার সেই কষ্ট দেখে আমিও প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি আপনাকে রাস্তায় নামিয়ে ছাড়বো।
আজকে সেই দিন। আজকে আপনি রাস্তার ফকির। বেরিয়ে যান, বেরিয়ে যান। না শান্ত, তুই ওনাকে বের করে দিস না। এসব তুমি কি বলছো বাবা? যে তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি বের করে দিব না? আমি ঠিকই বলছি। কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, তাহলে মানুষের কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? নিশ্চয়ই পায় না। উনি আমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে। আমি তো উনার সাথে অন্যায় করতে পারি না, অবিচারও করতে পারি না। তাহলে উনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? ভালো আর খারাপের মধ্যে পার্থক্য কোথায়? বাবা, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। তুই উনাকে ক্ষমা করে দে। সৃষ্টিকর্তা আছেন, উনি উনার বিচার করবেন। তুই আমি বিচার করা কে? আয়, বাসায় চল। শান্ত, তুমি আমাকে রেখে যেও না প্লিজ। আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমার সাথে গেলে তো তোমাকে বস্তিতে থাকতে হবে। তুমি কি পারবা আমার সাথে বস্তিতে থাকতে? তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। চলো। মারে, তোরা আমাকে একা ফেলে যাস রে। বন্ধু সিদ্দিক, আমি তোর সাথে অনেক অনেক বড় অন্যায় করেছি। আমি ভুল করেছি। আমি পার্থিব লোভে পড়ে গিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুর সাথে বেইমানি করেছি। আমি তোকে কথা দিচ্ছি বন্ধু, আমি তোর সব সম্পত্তি, ফ্যাক্টরি, অফিস, ব্যবসা সব ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। তুই বন্ধু হিসাবে না পারিস, বিআই হিসাবে হলেও আমাকে মাফ করে দে বন্ধু। বন্ধু, আমি পাপীকে নয়, পাপকে ঘৃণা করি। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকতে রং বদলায়। তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, আমি তোকে ক্ষমা করি।